আলোচ্য বিষয় নভেম্বর মাসের সপ্তম শ্রেণীর ইংরেজির 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের এর আগে যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে কম্বাইন করে কোশ্চেন নিয়ে তৈরি করা হয়েছে। এর আগে তোমাদের বাংলা, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রথমে আছে রিডিং কম্প্রিহেনশন সেকশন এতে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলি করতে হবে। তো দেখে নিই এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং এর বেঙ্গলি মিনিং কী হবে। তো দেখো, এটা তোমাদের বইয়ের আঙ্কেল পোর্জার হ্যাংস এ পিকচার এই গল্পটা থেকে নেওয়া হয়েছে। তো তার বাংলা মানেটাও তোমাদের জন্য লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো দেখে নিই, উই উড ফাইন্ড আ হামার ফর হিম, অর্থাৎ আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেলস ওয়াজ টু গো ইন, এবং তারপরে তিনি দেওয়ালের ওপরে যে চিহ্নটি তৈরি করেছিলেন সেটি হারিয়ে ফেলেছিলেন, যেখানে নেল ওয়াজ টু গো ইন মানে যেখানে পেরেকটি লাগানো হতো। নেলস মানে হচ্ছে পেরেক। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, মানে আমাদের প্রত্যেককে তার পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হয়েছিল। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, অর্থাৎ আমরা প্রত্যেকে এটি আলাদা আলাদা জায়গায় আবিষ্কার করতাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সকলকে বোকা বলতেন। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, অর্থাৎ 3 ইঞ্চি ছাড়িয়ে একটি পয়েন্টে যেখানে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন, যেখানে তার কাছে পৌঁছানো সম্ভব ছিল। দ্য স্ট্রিং উড স্লিপ, মানে তারটি পিছলে যাবে। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং নিচে তিনি পিছলে পিয়ানোর উপর পড়ে যেতেন। তো এবার বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাদের রিঅ্যারেঞ্জভাবে ক্রমান্বয়ে সাজাতে হবে। তো দেখো, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে তোমাদের 1 নম্বরে। 2 নম্বরে কোনটা হবে দেখো, 2 নম্বরে তোমাদের আঙ্কেল পোর্জার উড আঙ্কেল পোর্জার উড লস সাইট অফ দ্য মার্ক, এটা হবে 2 নম্বরে। 3 নম্বরে কোনটা হবে দেখো, এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা হবে 3 নম্বরে। 4 নম্বরে আসছে ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। সবশেষে 5 নম্বরে কোনটা আসছে, হি ফেল অন টু দ্য পিয়ানো, এটা আসছে 5 নম্বরে। তারপর দেখো বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। তো এর উত্তরে তোমরা লিখবে ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য মার্ক দ্যাট আঙ্কেল পোজার হ্যাড মেড অন দ্য ওয়াল, অর্থাৎ এই যে তোমরা পড়লে গল্পে যে যেখানে নীলটা পোতা হবে, হ্যাঁ, সেখানে দেওয়ালের উপরে যে চিহ্নটি তৈরি করেছিলেন সেটি তিনি বারবার হারিয়ে ফেলতেন, তার জন্য তার প্রত্যেককে তার পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হয়েছিল। তো সেটাই বলা হয়েছে এখানে। হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন প্রত্যেককে তিনি বোকা বলেছিলেন। আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফুলস বিকজ দে উড ডিসকভার দ্য মার্ক ইন ডিফারেন্ট প্লেস, অর্থাৎ তাদেরকে বোকা বলেছিলেন এই কারণে তারা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় সেই মার্কটি বলেছিল, যে এইখানে মানে বিভিন্ন জায়গায় মার্ক যে আছে সেটা বলেছিল। হাউ ডিড আঙ্কেল পোর্জার ফল অন দ্য পিয়ানো, তো এটা ট্রেইং হবে না, ট্রাইং হবে। কি করে আঙ্কেল পোর্জার পিয়ানোতে পড়ে গিয়েছিলেন। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, দ্য স্ট্রিং স্লিপড অ্যান্ড আঙ্কেল পোর্জার ফেল অন দ্য পিয়ানো। তারপরে তোমাদের চলে আসছি পরের প্যাসেজে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এই প্যাসেজটি তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে,
এই প্যাসেজটি তোমরা পেয়ে যাবে দ্য বুক অফ নেচার, যেটা জওহরলাল নেহরুর লেখা। তার মানেগুলো তোমরা লিখে দিয়েছি। ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, মিলিয়ন মিলিয়ন বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করেনি। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমাল, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। অর্থাৎ মানুষেরা আসার আগে সেখানে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো, এবং জীবজন্তুদের আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকার জীবন ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স which is so full today of all kind of animals and men to be without them। অর্থাৎ আমাদের এই পৃথিবীটি কল্পনা করা কঠিন, যা আজ সমস্ত ধরনের প্রাণী এবং মানুষে এতটা পরিপূর্ণ, তাদের ছাড়া থাকতে পারে না। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it। তবে বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি সম্পর্কে অধ্যয়ন করেছিলেন এবং ভেবেছিলেন, তারা আমাদের বলেন যে একটা সময় ছিল যখন পৃথিবী খুব উত্তপ্ত ছিল এবং যখন কোনো প্রাণী ওখানে বেঁচে থাকতে পারতো না। এবার চলে আসছি পরেরটায়। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে পূর্ণ বাক্যে। হাউ ওল্ড ইজ দ্য আর্থ? পৃথিবী কত বছরের পুরনো? দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। পৃথিবী মিলিয়ন মিলিয়ন বছরের পুরনো। ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। তোমাদের মানুষ আসার আগে পৃথিবীটা কেমন ছিল? বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমাল, সেখানে শুধু প্রাণীরা থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমাল দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। অর্থাৎ প্রাণীরা আসার আগে সেখানে কোনো প্রকার প্রাণ ছিল না। হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ? কেন পৃথিবীতে কোনো প্রাণ ছিল না? দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য, এটা বড় হতে হবে, there was a time when the earth was too hot for any living being to live on it। মানে একটা সময় ছিল যখন পৃথিবীটা খুবই গরম ছিল কোনো প্রাণী জন্মানোর পক্ষে। পরেরটা দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বলেছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল, এই কথাটার অর্থ তোমরা সকলে বুঝতে পারছো। নমিনাল অর্থাৎ নাউন থেকে এসছে, কম্পাউন্ড মানে একসঙ্গে। তো দুটো নাউন একসঙ্গে হয়ে একটি নাউন গঠন করেছে, সেটি তোমাদেরকে এখানে দেখতে হবে। সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট। যেহেতু এটি বৃষ্টি পড়ছে তোমাকে রেনকোট পরা উচিত। তো এখানে দেখো রেনকোট, এটা হচ্ছে তোমাদের নমিনাল কম্পাউন্ড। পরেরটা, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন? তো ওয়াশিং মেশিন এখানে হচ্ছে নমিনাল কম্পাউন্ড। নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। কখনো পানীয় জল নষ্ট করো না। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার এখানে হচ্ছে নমিনাল কম্পাউন্ড। দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে অয়েল পাম্প এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের সঠিক হোমোফোন ব্যবহার করতে বলেছে। আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার ড্যাশ ফর 49 ইয়ার্স। তাহলে এখানে হবে দেখো রেইন মানে রাজত্ব করা, তো এখানে রেইনটা এখানে বসবে, তাহলে এম্পায়ারের সঙ্গে রেইনটাই মানায় এখানে। পরেরটা, অনামিকা লাভ টু হ্যাভ, কি খেতে ভালোবাসে? তো এখানে কার্ড আর কার্ড দেখো উচ্চারণটা একই কিন্তু মানেটা আলাদা। CURD কার্ড, কার্ড মানে হচ্ছে দই, তাহলে দইটা এখানে বসবে CURD কার্ড। সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। তো এখানে হবে সানিয়া ইজ টু উইক, অর্থাৎ দুর্বল, বাইরে বেরোনোর জন্য খুব দুর্বল, বাইরে বেরোতে সে পারবে না, বাইরে বেরোনোর পক্ষে সে প্রচণ্ড দুর্বল। পরেরটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি সিরিয়ালস? উত্তর হবে এখানে সিরিয়ালস। ডু অ্যাজ ডাইরেক্টেড। দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল। তো এইটা তোমাদেরকে পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ করতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি করতে হবে।
তো এখানে আছে ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তোমাদের এটা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, এটা হবে পজিটিভ ডিগ্রি। পরেরটা দেখো, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান। তো এটা সুপারলেটিভ ডিগ্রি করতে হবে তোমাদেরকে। তো এর উত্তরটা তোমরা লিখবে, এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। চলে আসছি পরের প্রশ্নে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। তো এখানে কম্পারেটিভ মানে তোমরা জানোই, কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তো এখানে তুলনা করতে হবে, তুলনায় করা হলো এখানে। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইস অ্যান্টোনিম, সে বিপরীত শব্দ করতে হবে। যেই আন্ডারলাইন ওয়ার্ডটা আছে, রিজেক্টেড এর বিপরীত হচ্ছে অ্যাকসেপ্টেড, তো সেটাই লেখা হয়েছে। ডোন্ট ইট দ্য রটেন অ্যাপল। রটেন, তো এটা বলেছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো দেখো এই রটেনটা হচ্ছে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। পরেরটা চলে আসছি, ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এ এর সঙ্গে কলম বি ম্যাচ করতে হবে। তো দেখে নিই এর উত্তরটা, আমি দেখে নিই। ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট মানে ডাক টিকিট সংগ্রাহক। তো তার সঙ্গে মিলবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, যে স্ট্যাম্প সংগ্রহ করে। তারপরে দেখো, অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক, তার মানে যে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানে বিশ্বাস করে না। স্কাল্পটর মানে হচ্ছে ভাস্কর, অ্যান আর্টিস্ট হু মেক স্কাল্পটার্স। অ্যাপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছি সংরক্ষণ করা হয়, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি রাখা হয়। পেসিমিস্ট, পেসিমিস্ট মানে হচ্ছে দুঃখবাদী, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, সার্টেন টু হ্যাপেন, যেটা হবেই। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার রাইটিংয়ে চলে যাচ্ছি। সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন ভিজিট টু ইউর ভিলেজ। ধরো তোমার কাজিন তোমাদের গ্রামে কখনো ভিজিট করেনি। রাইট লেটার ডেসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ। তোমাদের তাকে একটি চিঠি লিখতে হবে, তোমাদের গ্রামের সম্বন্ধে বলতে হবে এবং তাকে তোমাদের গ্রামে আমন্ত্রণ জানাতে হবে। তো এখানে তোমাদের ঠিকানাটা লিখবে, তোমার ঠিকানা লিখলে, তারিখ দিলে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোপ ইউ অল আর ওয়েল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কনভে মাই রিগার্ড টু ইউর পেরেন্টস অ্যান্ড টেক লাভ, তোমার পিতামাতাকে আমার প্রণাম জানাবে এবং তুমি আমার ভালোবাসা দেবে। অ্যান্ড ইউর প্রিভিয়াস লেটার, ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ হ্যাড এক্সপ্রেসড উইশ টু ভিজিট আওয়ার ভিলেজ। এর আগের চিঠিতে তুমি আমাদের গ্রামে ভিজিট করার ইচ্ছে জানিয়েছিলে। আওয়ার ভিলেজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, এটা ওটা বড় হাতের হয়ে গেছে, ঠিক করে নিবে, ডাব্লু বড় হাতের হয়ে গেছে। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ইচ্ছামতি, আমাদের গ্রাম ইচ্ছামতি রিভারের তীরে অবস্থিত। ইউ উইল সি পন্ডস ফুল অফ ওয়াটার, লিলিজ অ্যান্ড লোটাস। তুমি এখানে লিলি এবং লোটাস এই সমৃদ্ধ কিছু পুকুর দেখতে হবে। সেঞ্চুরি ওল্ড কালী টেম্পল ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ আওয়ার ভিলেজ। শতাব্দী পুরনো কালী মন্দির আমাদের গ্রামের বিশেষ ঐতিহ্য। ইউ উইল সি দ্য ফিল্ড ফুল অফ ভেজিটেবল অ্যান্ড প্যাডিজ ইন আওয়ার ভিলেজ। আই উইল টেক ইউ টু ভিজিট দোজ প্লেস, আমি তোমাকে সেসব স্থানে নিয়ে যাব। আফটার এ লং কনফাইনমেন্ট ইন দ্য সিটি আই এম শিওর you will be very happy to see the riverside. The rural environment will refresh your mind. I will be very glad if you come to our village and spend some days with us. আমি খুব খুশি হব যদি তুমি আমার গ্রামে আসো এবং আমার সঙ্গে কিছুদিন কাটিয়ে যাও। My parents will be very glad to have you. আমার পিতামাতাও তোমাকে পেয়ে খুব খুশি হবে। Please do come. অবশ্যই এসো। ইয়োর সেভার সঞ্চিতা, এখানে তোমার নাম দিয়ে দিলে। তো যাকে তুমি পাঠালে অর্থাৎ সুনেত্রা বা তোমাদের কোনো বান্ধবী বা বন্ধু,
তার নাম দিবে, তার বাবার নাম লিখবে, তার ঠিকানা লিখে দেবে, তাহলে হয়ে যাবে। রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, এই যে তোমাদের প্যাসেজটা দেওয়া আছে তার সামারি লিখতে হবে। দ্য কনস্টেবল কেম, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশড মি আউট, অর্থাৎ কনস্টেবল এসেছিল, সে আমাকে বাইরে বের করলো, হাত ধরে বাইরে বের করলো। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার লাগেজও বের করে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে অস্বীকার করলাম। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং ট্রেন চলতে শুরু করলো। আই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, আমি ওয়েটিং রুমে বসে থাকলাম। কিপিং মাই হ্যান্ডব্যাগ উইথ মি, হ্যান্ডব্যাগটা আমার কাছে নিয়ে। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, এবং আমার অন্যান্য লাগেজগুলো ছেড়ে দিলাম। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, এবং রেলওয়ে অথরিটি সেগুলোর চার্জ গ্রহণ করলো। দ্য কনস্টেবল সামারি লিখবে, দ্য হেডিং দিবে দ্য কনস্টেবল অ্যান্ড দ্য প্যাসেঞ্জার, দিয়ে লিখবে দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথার আউট অফ হিজ লাগেজ, কনস্টেবল এসে লেখককে তার লাগেজ সমেত বাইরে বের করে দিল। আনউইলিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, অন্য কম্পার্টমেন্টে যেতে অনিচ্ছুক হওয়ায়। হি ওয়েন্ট টু দ্য ওয়েটিং রুম, সে ওয়েটিং রুমে চলে গেল। লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিস কাস্টডি, এবং তার লাগেজগুলো রেলওয়ে অথরিটিস কাস্টডিতে দিয়ে দিল। আশা করি তোমরা তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্তটা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের যে সমস্যাটা দূর করার চেষ্টা করব। এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তাও অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে।